গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত ব্যোমকেশ সমগ্র থেকে। মূল গল্প ও সংলাপ অক্ষুণ্ণ রেখে শুধুমাত্র শোনার সুবিধার জন্য চলিত ভাষার ব্যবহার করা হয়েছে। ব্যোমকেশকে একরকম জোর করেই বাড়ি থেকে বের করেছিলাম। গত 1 মাস ধরে সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করেছিল। একগাদা দলিলপত্র নিয়ে রাত দিন তার ভেতর থেকে অপরাধীর অনুসন্ধানে ব্যাপৃত ছিল এবং রহস্য যতই ঘনীভূত হচ্ছিল ততই তার কথাবার্তা কমে আসছিল। লাইব্রেরি ঘরে বসে নিরন্তর এই শুষ্ক কাগজপত্রগুলো ঘেঁটে তার শরীর খারাপ হয়ে পড়ছে দেখছিলাম, কিন্তু সে কথার উল্লেখ করলে সে বলতো, বেশ তো আছি। সেদিন বিকেলে বললাম, আর তোমার কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত 2 ঘন্টাও তো বিশ্রাম দরকার। কিন্তু নয়, চলো লেকের দিকে। 2 ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না। চলো। কাগজপত্র সরিয়ে রেখে সে বের হলো বটে, কিন্তু তার মনটা সেই অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়েনি, বুঝতে কষ্ট হলো না। লেকের ধারে বেড়াতে বেড়াতে হঠাৎ একজন বহু পুরনো কলেজের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। অনেকদিন তাকে দেখিনি। আইএ ক্লাসে দুজনে একসঙ্গে পড়েছিলাম, তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে, সেই অবধি ছাড়াছাড়ি। আমি তাকে দেখে বললাম, আরে মোহন যে, তুমি কোত্থেকে? সে আমাকে দেখে সহর্ষে বলল, অজিত, তাই তো হে, কতদিন পর দেখা। তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সাথে পরিচয় করিয়ে দিলাম। মোহন বলল, আপনি? বড় খুশি হলুম। মাঝে মাঝে সন্দেহ হতো বটে, আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদেরই বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। জিজ্ঞাসা করলাম, তুমি আজকাল কি করছো? মোহন বলল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। বেড়াতে বেড়াতে নানা কথায় ঘণ্টাখানেক কেটে গেল। লক্ষ্য করলাম সাধারণ কথাবার্তার মধ্যে মোহন 2-1 বার কি একটা বলবার জন্য মুখ খুলে আবার থেমে গেল। ব্যোমকেশ তা লক্ষ্য করেছিল, তাই একসময় অল্প হেসে বলল, কি বলবেন বলুন না। মোহন একটু লজ্জা পেয়ে বলল, একটা কথা বলি বলি করেও বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা অন্যায়, অথচ। আমি বললাম, তা হোক, বলো। আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতের হাত থেকে নিষ্কৃতি দেওয়া তো হবে। জালিয়াত? আমি বুঝিয়ে দিলাম। তখন মোহন বলল, ও, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। ব্যোমকেশ বলল, হাসির কথা হলে নিশ্চয়ই হাসব, কিন্তু আপনার ভাব দেখে তা মনে হচ্ছে না। বরঞ্চ বোধ হচ্ছে একটা কোনো সমস্যা কিছুদিন থেকে আপনাকে ভাবাচ্ছে। আপনি তারই উত্তর খুঁজছেন। মোহন সাগ্রহে বলল, আপনি ঠিকই ধরেছেন। জিনিসটা হয়তো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি, অথচ একজন রোগে পঙ্গু চলৎ শক্তিরহিত লোক আমাকে প্রত্যয় এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য হয়ে যাবে। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। কথা বলতে বলতে আমরা একটা বেঞ্চিতে এসে বসেছিলাম। মোহন বলল, যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি, শুনুন। কোনো এক বড় মানুষের বাড়িতে আমি গৃহ চিকিৎসক। তারা বনেদি বড় মানুষ, কলকাতায় বন কেটে বাস। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বাজার আছে, তা থেকে মাসিক 1015 টাকা আয়। সুতরাং আর্থিক অবস্থাটা কিরকম বুঝতেই পারছেন। এই বাড়ির যিনি কর্তা, তার নাম নন্দদুলাল বাবু। ইনি বলতে গেলে ও বাড়িতে আমার একমাত্র রোগী।
বয়সকালে ইনি এত বেশি বড় খেয়ালি ছিলেন যে 50 বছর বয়স হতে না হতে শরীর একদম ভেঙে গেছে। বাতে পঙ্গু আরো কত রকম ব্যাধি যে তার শরীরে আশ্রয় নিয়েছে তার গুণে শেষ করা যায় না। তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হওয়ার কিছু নেই, মানুষ যে বেঁচে আছে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার এই রুগীটিকে দেখলে সেই কথাই সর্বাগ্রে মনে পড়ে। এই নন্দদুলাল বাবুর চরিত্র আপনাকে যে কি করে বোঝাবো ভেবে পাচ্ছি না। কটুভাষী, সন্দিগ্ধ, কুটিল, হিংসা পরায়ণ, এক কথায় এমন ইতর নীচ স্বভাব আমি আর কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গে সদ্ভাব নেই। তার ইচ্ছা যৌবনে যে উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছেন এখনো তাই করে বেড়ান, কিন্তু প্রকৃতি বাদ সেধেছেন, শরীরে সে সামর্থ্য নেই। এই জন্য পৃথিবী শুদ্ধ লোকের ওপর তার দারুণ রাগ আর ঈর্ষা, যেন তার এই অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরের শক্তি নেই, বুকের গোলমালও আছে, তাই ঘর ছেড়ে বেরোতে পারেন না। নিজের ঘরে বসে কেবল বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর কদর্য গালাগাল বর্ষণ করছেন আর দিস্তে দিস্তে কাগজে অনবরত লিখে চলেছেন। তার এক খেয়াল যে তিনি এক অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে আর কখনো কালো কালিতে তার লিখে যাচ্ছেন। সম্পাদকদের উপর তার ভয়ঙ্কর রাগ। তার বিশ্বাস সম্পাদকেরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কি লেখেন? গল্প কিংবা আত্মাচরিত হতে পারে। মাত্র একবার সে লেখার উপর আমি চোখ বুলিয়েছিলাম, তারপর আর সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়ার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক, সে গল্প পড়লে বোধহয় তাদের দাঁত কপাটি লেগে যাবে। ব্যোমকেশ ঈষৎ হেসে বলল, চরিত্রটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটা কি? মোহন আমাদের দুজনকে দুটো সিগারেট দিয়ে একটা নিজে ধরিয়ে বলল, আপনারা ভাবছেন এমন মস্ত গুণবান মানুষের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কেমন? কিন্তু তা নয়। এর আরেকটি মস্ত গুণ আছে। এই শরীরের ওপর উনি এক অদ্ভুত নেশা করেন। সিগারেটে গোটা দুই টান দিয়ে বলল, ব্যোমকেশবাবু, আপনি তো এই কাজের সমাজের নিকৃষ্ট লোক নিয়েই আপনাকে কারবার করতে হয়। মদ, গাঁজা, চন্ডু, কোকেন ইত্যাদি অনেক রকম নেশাই মানুষকে করতে দেখে থাকবে, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি আটকে উঠে বললাম, মাকড়সার রস? সে আবার কি? এক জাতীয় মাকড়সার রস আছে, যার শরীর থেকে এই বিভৎস বিষাক্ত রস পিষে বের করে নেওয়া হয়। ব্যোমকেশ কতকটা আত্মগতভাবে বলল, ট্যারেন্টুলা ডান্স স্পেনে আগে ছিল। এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ। বইয়ে পড়েছি বটে, কিন্তু এদেশে কাউকে ব্যবহার করতে দেখিনি। মোহন বলল, ঠিক বলেছেন, ট্যারেন্টুলা। সাউথ আমেরিকার স্প্যানিশ শঙ্কর জাতির মধ্যে এই নেশার খুব প্রচলন আছে। এই ট্যারেন্টুলার রস একটা তীব্র বিষ। খুব বেশি মাত্রায় ব্যবহার করলে শরীরে স্নায়ুমণ্ডলে এক প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না তাদের পক্ষে এই মাকড়সার রস কি রকম লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য। আমাদের নন্দদুলাল বাবু বোধহয় যৌবনকালে এই চমৎকার নেশাটি ধরেছিলেন। তারপর তার শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল, তখন তিনি নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহ চিকিৎসক হয়ে ওদের বাড়ি ঢুকলাম, তখন উনি প্রকাশ্যেই নেশা চালাচ্ছেন। সে আজ বছরখানেকের কথা। আমি প্রথমেই ওটা বন্ধ করে দিলাম। বললুম, যদি আপনি বাঁচতে চান তাহলে ওটা ছাড়তে হবে। এই নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তি হলো। তিনিও খাবেনি, আমিও খেতে দেব না। শেষে আমি বললুম,
আপনার বাড়িতে ও জিনিস আমি ঢুকতে দেব না, দেখি আপনি কি করে খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, আমিও খাবো, দেখি তুমি কি করে আটকাও। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের আর সকলে আমার পক্ষে ছিলেন, সুতরাং খুব সহজেই বাড়ির চারদিকে কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রী ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো ক্রমে সে বিষ তার কাছে পৌঁছতে না পারে। তিনি নিজে এরকম চলৎশক্তিহীন, বাড়ি থেকে বেরিয়ে যে সে জিনিস সংগ্রহ করবেন সে ক্ষমতাও নেই। আমি এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়ি শুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নেশা করতে লাগলেন। কোথা থেকে সে জিনিস আমদানি করছেন কেউ ধরতে পারল না। প্রথমটা আমার সন্দেহ হলো হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি নিজে পাহারায় রইলাম, কিন্তু আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিনবার সেই বিষ খেলেন। তার নাড়ি ধরে বুঝল, অথচ কখন খেলেন ধরতে পারলাম না। তারপর তার ঘর আতিপাতি করেছি, তার সঙ্গে বাইরের লোকের দেখা একেবারে বন্ধ করে দিয়েছে, কিন্তু তবুও তার মৌতাক বন্ধ করতে পারিনি। এখনো সমভাবে সেই ব্যাপার চলছে। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ওই লোকটা ওই মাকড়সার রস পেল কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে খায় কি করে। মোহন চুপ করল। ব্যোমকেশ শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েছিল কিনা বলতে পারি না। মোহন শেষ করতেই সে উঠে দাঁড়িয়ে বলল, অজিত, বাড়ি চলো। একটা কথা হঠাৎ মাথায় এসছে, যদি তা ঠিক হয় তাহলে। বুঝলাম সেই পুরানো জালিয়াত আবার তাকে চেপে ধরেছে। মোহন এতক্ষণ যে বকে গেল তার শেষের দিকের কথাগুলো হয়তো তার কানেও যায়নি। আমি একটু অপ্রতিভভাবে বললাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি। বিলক্ষণ শুনেছি বই কি। সমস্যাটা খুব মজার, কৌতূহল হচ্ছে, কিন্তু এখন কি আমার সময় হবে? আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে বোধহয় একটু ক্ষুণ্ণ হলো, কিন্তু সে ভাব গোপন করে বলল, তবে কাজ নেই থাক, আপনাকে এইসব তুচ্ছ ব্যাপার বলে মাথা ঘামাতে অনুরোধ করা উচিত। কিন্তু কি জানেন, এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ বাঁচাতে পারা যেত। একটা লোক যত বড় পাপিষ্ঠই হোক, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে চোখের সামনে দেখছি, অথচ নিবারণ করতে পারছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? ব্যোমকেশ একটু লজ্জা পেয়ে বলল, আমি করব না বলিনি তো। এই ধাঁধার উত্তর পেতে হলে ঘন্টা দুয়েক ভাবতে হবে, আর একবার লোকটিকে দেখলেও ভালো হয়, কিন্তু আজ বোধহয় তা পেরে উঠব না। নন্দদুলাল বাবুর মতন অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না, সে আমি দেবও না। আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু এখনই আমাকে একবার বাসায় ফিরতে হচ্ছে। মনে হচ্ছে জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলাল বাবু নিশ্চিন্ত মনে বিষ পান করে নিন। কাল থেকে আমি তাকে জব্দ করে দেবো। মোহন হেসে বলল, বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি কার পাঠিয়ে দেব। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, আচ্ছা, এক কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠাও অনেকটা লাঘব হবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে সব দেখে শুনে আসুক। তারপরেও মুখ থেকে সব কথা শুনে আজ রাত্রে কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিয়ে দেবো। ব্যোমকেশের বদলে আমি যাব, এতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটে উঠল সেটা কারোর চোখ এড়াবার নয়। ব্যোমকেশ সেটা দেখে হেসে বলল, আপনার বাল্যবন্ধু বলেই হয়তো অজিতের ওপর আপনার তেমন নেই, কিন্তু হতাশ হবেন না। সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমন তীক্ষ্ণ হয়ে উঠেছে যে তার দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো নিজেই আপনার এই ব্যাপারের সমস্ত রহস্য উদ্ঘাটিত করে দেবে, আমাকে দরকারও হবে না। এত বড় সুপারিশেও মোহন বিন্দুমাত্র উৎসাহ পেল না। রুই কাতলা ধরবার আশায় ছিপ ফেলে যারা সন্ধেবেলা পুঁটি মাছ ধরে বাড়ি ফেরে তাদের মতো মুখ ভার করে সে বলল, অজিতই চলুক তাহলে। ব্যোমকেশ আমাকে আড়ালে ডেকে বলল, শোনো, সব জিনিস ভালো করে লক্ষ্য করো।
আর চিঠিপত্র কি আসে খোঁজ নিও। এই বলে সে প্রস্থান করল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের সমাধান করতে দেখেছি ও তাতে সাহায্য করেছি। তার অনুসন্ধান পদ্ধতিও এতদিন একসঙ্গে থেকে অনেকটা আয়ত্ত হয়েছে। তাই মনে মনে ভাবলাম, এই সামান্য ব্যাপারের কিনারা করতে পারবো না। বিশেষ আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখে ভেতরে ভেতরে একটা জেদও চেপেছিল, যেমন করে পারি এ ব্যাপারে নিষ্পত্তি করব। মনে মনে এই রকম সংকল্প করে মোহনের সাথে লেক থেকে বের হলাম। বাসে চেপে যখন নির্দিষ্ট স্থানের কাছে পৌঁছলাম তখন সন্ধে পেরিয়ে গেছে। রাস্তার গ্যাস জ্বলে উঠেছে। মোহন পথ দেখিয়ে নিয়ে চলল। সার্কুলার রোড থেকে একটা গলি ধরে কিছু দূর এগোবার পর সামনে একটা লোহার রেলিংযুক্ত বড় বাড়ি দেখিয়ে মোহন বলল, এই বাড়ি। দেখলাম সেকেলের ধরনের পুরনো বাড়ি। সামনে লোহার ফটকে টুল পেতে দারোয়ান বসে আছে। মোহনকে দেখে সেলাম করে পথ ছেড়ে দিল, কিন্তু আমার প্রতি সন্দিগ্ধ দৃষ্টিপাত করে বলল, बाबूजी आपका भीतर जाना। মোহন হেসে বলল, ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। बहुत खूब। দারোয়ান সরে দাঁড়ালো। আমরা বাড়ির সামনের উঠোনে প্রবেশ করলাম। উঠোন পার হয়ে বারান্দায় উঠতেই ভেতর থেকে একটা 20-22 বছরের যুবক বের হয়ে এলো। কে? ডাক্তারবাবু আসুন। আমার দিকে সপ্রশ্ন চোখে চেয়ে জিজ্ঞেস করলো, ইনি? মোহন তাকে একটু তফাতে নিয়ে গিয়ে নিচু গলায় কি বলল। যুবক উত্তর দিল, বেশ তো, উনি আসুন না। মোহন তখন পরিচয় করিয়ে দিল, গৃহস্বামীর বড় ছেলে, নাম অরুণ। তার অনুবর্তী হয়ে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। দুটো ঘর অতিক্রম করে তৃতীয় ঘরের বন্ধ দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটা কোহলি তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কে? কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলল, বাবা, ডাক্তারবাবু এসেছেন। অভয়, দোর খোল। একটা 18-19 বছর বয়সের যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র, দ্বার খুলে দিল। আমরা সবাই ঘরে ঢুকলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞাসা করল। খেয়েছেন? অভয় ম্লানভাবে ঘাড় নাড়ল। ঘরে ঢুকেই প্রথমে নজর পড়ল ঘরের মাঝখানে খাটের ওপর বিছানা পাতা রয়েছে এবং সেই বিছানায় বালিশে ঠেস দিয়ে বসে ডান হাতে কলম ধরে অতি শীর্ণকায় নন্দদুলাল বাবু ক্রুদ্ধ কষায়িত চোখে আমাদের দিকে চেয়ে আছেন। মাথার ওপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছিল, আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টিপাইয়ের উপর রাখা ছিল, তাই লোকটার সমস্ত চেহারা ভালো করে দেখতে পেলাম। তার বয়স বোধ করি 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সমস্ত পেকে গিয়ে একটা শ্রীহীন পাশুটে রং ধারণ করেছে। হাড় চওড়া, ধারালো মুখে মাংসের লেশ মাত্র নেই। হনুর হাড় দুটো যেন চামড়া ভেদ করে বের হওয়ার উপক্রম করেছে। পাতলা দুভাগ নাকটা মুখের ওপর শকুনের মতো ঝুলে পড়েছে। সব মিলিয়ে মুখের ওপর একটা কদাকার ক্ষুধিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্ন রেখে গেছে। কিছুক্ষণ এই প্রেতাকৃতি লোকটির দিকে অবাক হয়ে চেয়ে থেকে দেখলাম তার বাঁ হাতটা থেকে থেকে অকারণে আনর্তিত হয়ে উঠছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে নৃত্য শুরু করে দিয়েছে। মৃত ব্যাঙের দেহ তড়িৎ স্পর্শে চমকে উঠতে যারা দেখেছেন তাঁরা এই স্নায়ু নৃত্য কতকটা আন্দাজ করতে পারবেন। নন্দদুলাল বাবুও বিষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। সেই ভাঙা অথচ তীব্র স্বরে বলে উঠলেন, ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসেছো এখানে? কি চায় লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখের একটা ইশারা করে আমাকে জানালো যে আমি যেন গৃহস্বামীর এমন সম্ভাষণে কিছু মনে না করি। তারপর বিছানার উপর থেকে বিক্ষিপ্ত কাগজগুলো সরিয়ে
বিছানার পাশে রেখে রোগীর নাড়ি হাতে নিয়ে স্থির হয়ে দেখতে লাগলো। নন্দদুলাল বাবু মুখে একটা বিকৃত হাসি নিয়ে একবার আমার দিকে একবার ডাক্তারের দিকে তাকাতে লাগলেন। বাঁ হাতটা তেমনি নৃত্য করতে লাগলো। শেষে হাত ছেড়ে দিয়ে মোহন বলল, আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? মোহন ঠোঁট কামড়ে ধরল, তারপর বলল, এতে নিজেরই কেবল ক্ষতি করছেন, আর কারু নয়। কিন্তু সে তো আপনি বুঝবেন না, বোঝার ক্ষমতাও নেই। ওই বিষ খেয়ে মস্তিষ্কে দফা রফা করে ফেলছেন। নন্দদুলাল বাবু মুখের একটা পৈশাচিক বিকৃতি করে বললেন, তাই নাকি? মস্তিষ্কে দফা রফা করে ফেলেছি? কিন্তু তোমার ঘটে তো অনেক বুদ্ধি আছে, তবে ধরতে পারছো না কেন? বলি, চারদিকে তো সেপাই বসিয়ে দিয়েছ, কি ধরতে পারলে না? মোহন বিরক্তভাবে উঠে দাঁড়িয়ে বলল, আপনার সাথে কথা বলাই ঝকমারি, যা করছিলেন করুন। নন্দদুলাল বাবু আগের মতো হি হি করে হাসতে হাসতে বললেন, দুও ডাক্তার, দুও, আমায় ধরতে পারলে না। দিনটা দিনা পাকা নোনা, দিনটা দিনা পাকা নোনা। সঙ্গে সঙ্গে দুই হাতের পুরো আঙুল তুলে নাড়তে লাগলেন। নিজের ছেলেদের সামনে এই কদর্য অসভ্যতা আমার অসহ্য মনে হতে লাগলো। মোহনের বোধ করি ধৈর্যের বাঁধ ছিঁড়বার উপক্রম করছিল। সে আমাকে বলল, নাও অজিত, কি দেখবে দেখে শুনে নাও, আর পারা যায় না। হঠাৎ আঙুল নাড়ানো থামিয়ে নন্দদুলাল বাবু দুই সর্পচক্ষু আমার দিকে ফিরিয়ে কটুকণ্ঠে বললেন, কে তুমি? আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ? আমি কোনো জবাব দিলাম না। তখন চালাকি করার জায়গা পাওনি? ওসব ফন্দি ফিকির এখানে চলবে না জাদু, বুঝেছ? এই বেলা চটপট সরে পড়ো, নইলে পুলিশে খবর দেব। যত সব ছিচকে চোরের দল। বলে মোহনকেও নিজের দৃষ্টির মধ্যে সাপটে নিলেন। সে আমাকে কি উদ্দেশ্যে এনেছে ঠিক না বুঝলেও আমার ওপর তাঁর ঘোর সন্দেহ জন্মেছিল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলল, ওর কথায় কান দেবেন না, ওটা খেলে ওরা জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যা মানুষের সমস্ত গোপন দুষ্প্রবৃত্তিকে এমন উগ্র প্রকট করে তোলে। যে ব্যক্তি জেনে শুনে এটা খায়, তার নৈতিক অধোগতির মাত্রাই বা কে নিরূপণ করবে? ব্যোমকেশ বলেছিল সব দিক ভালো করে লক্ষ্য করতে, তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চারদিকে ঘুরে ঘুরে দেখে নিলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্রও বেশি নেই। একটা খাট, গোটা দুই দিন চেয়ার, একটা আলমারি ও একটা তেপায়া টেবিল। টেবিলের ওপর ল্যাম্পটা রাখা আছে এবং তার পাশে কয়েক দিস্তা সাদা কাগজ ও অন্যান্য লেখার সরঞ্জাম রয়েছে। লেখা কাগজগুলো অবিন্যস্তভাবে চারদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলে কয়েক ছত্র পড়ে শিউরে উঠে রেখে দিলাম। মোহন যা বলেছিল তা সত্যি। লেখা পড়লে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলারও বোধহয় গা ঘিনঘিন করত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো জায়গাগুলোতে লাল কালির দাগ দিয়ে লেখক মশাই সেই দিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। বস্তুত এতখানি নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পেয়েছি বলে মনে পড়ল না। নন্দদুলাল বাবুর দিকে একটা ঘৃণাপূর্ণ নজর ফেলে দেখলাম তিনি আবার লেখায় মন দিয়েছেন। পার্কারের কলম দ্রুত বেগে কাগজের ওপর সঞ্চরণ করে চলেছে। পাশের টেবিলে দোয়াতদানিতে একটা মেটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে। লেখা শেষ হলেই মনে হয় দাগ দেওয়া আরম্ভ হবে। হলেও তাই। পাতাটা শেষ হতেই নন্দদুলাল বাবু কালো কলমটা রেখে লাল কলম তুলে নিলেন। আঁচড় কেটে দেখলেন কালি ফুরিয়ে গেছে, তাই টেবিলের ওপর থেকে লাল কালির চ্যাপ্টা শিশি নিয়ে তাতে কালি ভরলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখার মণিমুক্তগুলো চিহ্নিত করতে লাগলেন। আমি মুখ ফিরিয়ে ঘরের অন্যান্য জিনিস দেখতে লাগলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতকগুলো অর্ধেক ওষুধের শিশি পড়েছিল। মোহন বলল সেগুলো তারই দেওয়া ওষুধ।
ঘরে দুটি জানলা, দুটি দরজা। একটি দরজা দিয়ে আমরা ঢুকেছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞেস করে জানলাম ওইদিকে চানের ঘর ইত্যাদি আছে। সে ঘরটাও দেখলাম, বিশেষ কিছু নেই, কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন ইত্যাদি রয়েছে। জানলা দুটো সম্বন্ধে অনুসন্ধান করে জানা গেল বাইরের সাথে ওদের কোনো যোগ নেই, তাছাড়া অধিকাংশ সময় বন্ধ থাকে। ব্যোমকেশ থাকলে কিভাবে অনুসন্ধান করতো তা কল্পনা করার চেষ্টা করলাম, কিন্তু কিছু ভেবে পেলাম না। দেওয়ালে টোকা মেরে দেখব কিনা ভাবছি, হয়তো কোথাও গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়ল দেওয়ালে একটা তাকের ওপর একটা চাঁদির আতরদানি রয়েছে। সাগ্রহে সেটাকে পরীক্ষা করলাম, তার মধ্যে খানিকটা তুলো ও খোপে আতর রয়েছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করলাম, উনি আতর মাখেন নাকি? সে অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, কি জানি, বোধ হয় না, মাখলে তো গন্ধ পাওয়া যেত। এটা কতদিন এ ঘরে আছে? তা বরাবরই আছে, বাবাই তো ওটা ঘরে এনে রেখেছিলেন। ঘাড় ফিরিয়ে দেখলাম লেখা বন্ধ করে নন্দদুলাল বাবু এই দিকেই তাকিয়ে আছেন। মন উত্তেজিত হয়ে উঠল। খানিকটা তুলো আতরে ভিজিয়ে পকেটে রাখলাম। তারপর ঘরের চারদিকে একবার শেষ দৃষ্টিপাত করে বের হয়ে এলাম। নন্দদুলাল বাবুর দৃষ্টি আমায় অনুসরণ করল। দেখলাম তার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা লেগে আছে। বাইরে এসে আমরা বারান্দায় বসলাম। আমি বললাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোনো কথা গোপন না করে উত্তর দেবেন। অরুণ বলল, বেশ, জিজ্ঞেস করুন। আমি বললাম, আপনারা ওকে সর্বদা নজরবন্দিতে রেখেছেন? কে কে পাহারা দেয়? আমি, অভয় আর মা পালা করে ওর কাছে থাকি। চাকর বাকর বা অন্য কাউকে কাছে যেতেই দিই না। ওকে কখনো ও জিনিস খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। জিনিসটার চেহারা কিরকম কেউ দেখেছেন? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলুম। জলের মতন জিনিস, হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সাথে মিশিয়ে খেতেন। সেরকম শিশি ঘরে কোথাও নেই, ঠিক জানেন? ঠিক জানি, আমি তন্ন তন্ন করে খুঁজেছি। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে। কে আনে? অরুণ মাথা নাড়ল। জানি না। আপনারা তিনজন ছাড়া কেউ ও ঘরে ঢোকে না? ভালো করে ভেবে দেখুন। না, কেউ না, এক ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা ফুরিয়ে গেল। আর কি জিজ্ঞাসা করব? কালে হাত দিয়ে ভাবতে ভাবতে ব্যোমকেশের উপদেশ মনে পড়ল। আবার শুরু করলাম, ওর কাছে কোনো চিঠিপত্র আসে? না। কোনো পার্সেল কি অন্যরকম কিছু? এইবার অরুণ বলল, হ্যাঁ, হপ্তায় একখানা করে রেজিস্ট্রি চিঠি আসে। আমি উৎসাহে লাফিয়ে উঠলাম। কোত্থেকে আসে? কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করে অরুণ আস্তে আস্তে বলল, কলকাতা থেকেই আসে। রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায়। বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা দেখেছেন কি? দেখেছি। বলে অরুণ মোহনের দিকে তাকালো। আমি সাগ্রহে জিজ্ঞেস করলাম, কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? হ্যাঁ, খালি কতগুলো সাদা কাগজ খামের মধ্যে পড়া থাকে, আর কিছু না। আমি হতবুদ্ধির মতো বললাম, আর কিছু না? না। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলাম, শেষে বললাম, ঠিক জানেন? খামের ভিতর আর কিছু থাকে না? অরুণ একটু হেসে বলল, ঠিক জানি। বাবা নিজেই পিয়নের সামনে রসিদ দস্তখত করে চিঠি নেন বটে, কিন্তু আগে আমিই চিঠি খুলি। তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। প্রত্যেকবার আপনিই চিঠি খোলেন? কোথায় খোলেন? বাবার ঘরে, সেইখানেই পিয়ন চিঠি নিয়ে যায় কি না। এ তো ভারী আশ্চর্য ব্যাপার। সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার কারণ কি? জানি না। আরও কিছুক্ষণ বোকার মতো বসে থেকে শেষে একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়লাম। রেজিস্ট্রির চিঠির কথা শুনে মনে আশা হয়েছিল যে ফন্দিটা বুঝি ধরে ফেলেছিলাম, কিন্তু না, ওদিকে দরজায় একেবারে তালা লাগানো।
বুঝলাম আপাত দৃষ্টিতে ব্যাপার সামান্য ঠেকলেও আমার বুদ্ধিতে কুলোবে না। তুলো শুনতে নরম, কিন্তু ধুনলে লবে যান। ওই বিষ জর্জরিত দেহ অকাল পঙ্গু বুড়ো লম্পটকে এঁটে ওঠা আমার কাজ নয়। এখানে ব্যোমকেশের সেই শানিত ঝকঝকে মস্তিষ্কটা দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সব কথা জানাবো বলে বের হচ্ছি, একটা কথা মনে পড়ল। জিজ্ঞাসা করলাম, নন্দদুলালবাবু কাউকে চিঠিপত্র লেখেন? না, তবে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠান। কাকে পাঠান? ওই ইহুদি স্ত্রী লোকটিকে। মোহন ব্যাখ্যা করে বলল, ওই স্ত্রীলোকটা আগে নন্দদুলাল বাবুর। বুঝেছি। কত টাকা পাঠান? 100 টাকা। কিন্তু কেন পাঠান তা বলতে পারি না। মনে মনে ভাবলাম পেনশন, কিন্তু মুখে সে কথা না বলে একা বেরিয়ে গেলাম। মোহন রয়ে গেল। বাসায় পৌঁছতে রাত 8টা বাজল। ব্যোমকেশ লাইব্রেরি ঘরে ছিল। দরজায় ধাক্কা দিতেই পাল্লা খুলে বলল, কি খবর? সমস্যার ভঞ্জন হলো? না। আমি ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়লাম। একটু আগে ব্যোমকেশ একটা মোটা লেন্স নিয়ে এক টুকরো কাগজ পরীক্ষা করছিল। এখন আবার যন্ত্রটা তুলে নিল। তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, ব্যাপার কি? এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? আতর মেখেছ যে? মাখিনি, নিয়ে এসেছি। তাকে প্রথম থেকে শেষ সমস্ত বিবরণ বর্ণনা করে শোনালাম। সেও বোধহয় মন দিয়ে শুনল। উপসংহারে আমি বললাম, আমার দ্বারা তো হলো না ভাই। এখন দেখো, তুমি যদি কিছু করতে পারো। তবে আমার মনে হয় আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকড়সার রস? ব্যোমকেশ আমার হাত থেকে তুলোটা নিয়ে তার গন্ধ নিয়ে বলল, আহ, চমৎকার গন্ধ। খাঁটি অম্বুরি আতর। তুলোটা হাতের চামড়ার ওপর ঘষতে ঘষতে বলল, কি বলছিলে? কি পাওয়া যেতে পারে? একটু ইতস্তত করে বললাম, হয়তো নন্দদুলাল বাবু আতর মাখবার ছল করে। ব্যোমকেশ হেসে উঠল। 1 মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায়, সেই জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে? নন্দদুলালবাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছো? তা পাইনি বটে, কিন্তু না হে না, ওদিকে নয়, অন্যদিকে সন্ধান করো। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে? কি করে নন্দদুলালবাবু সবার চোখের সামনে সেটা মুখে দেন? এই সব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করা সাদা কাগজ কেন আসে? ওই স্ত্রীলোকটিকে টাকা পাঠানো হয় কেন? ভেবে দেখেছো? আমি হতাশ হয়ে বললাম, অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা হলো না। আরও ভাবো। কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? গভীরভাবে ভাবো, একাগ্র চিত্তে ভাবো, নাছোড় বান্দা হয়ে ভাবো। আর তুমি? আমিও ভাবছি, কিন্তু একাগ্র চিত্তে ভাবা বোধহয় হয়ে উঠবে না। আমার জালিয়াত। বলে সে টেবিলের ওপর ঝুঁকে পড়ল। আমি ঘর থেকে উঠে এসে আমাদের বসবার ঘরে আরাম কেদারায় লম্বা হয়ে শুয়ে আবার ভাবতে আরম্ভ করলাম, সত্যি তো, কী এমন কঠিন কাজ যে আমি পারবো না? নিশ্চয়ই পারবো। প্রথমত, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসার অর্থ কী? অদৃশ্য কালি দিয়ে তাতে কিছু লেখা থাকে? যদি তাই থাকে, তাতে নন্দদুলাল বাবুর কী সুবিধা হয়? জিনিসটা তো তার কাছে পৌঁছতে পারে না। আচ্ছা, ধরে নেওয়া যাক জিনিসটা কোনো রকমে বাইরে থেকে ঘরের ভেতরে এসে পৌঁছলো, কিন্তু সেটা নন্দদুলালবাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ওষুধের শিশি লুকিয়ে রাখা সহজ কথা নয়। অষ্টপ্রহর সতর্ক চোখ তাকে ঘিরে আছে, তার ওপর রোজ খানাতল্লাশি চলছে। তবে ভাবতে ভাবতে মাথা গরম হয়ে গেল। 5টা চুরুট পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পেলাম না। নিরাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিচ্ছি, এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় এসে গেল। ধর্মর করে আরাম কেদারায় উঠে বসলাম। এও কি সম্ভব? কিংবা সম্ভব নয় বা কেন? শুনতে একটু অস্বাভাবিক ঠেকলেও এ ছাড়া আর কি হতে পারে?
ব্যোমকেশ বলেছে কোনো বিষয়ের যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে অথচ তা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, তবু তা সত্য বলে ধরতে হবে। এক্ষেত্রেও এটাই তো এই সমস্যার একমাত্র সমাধান। ব্যোমকেশকে বলবো মনে করে উঠতে যাচ্ছি, ব্যোমকেশ নিজেই এসে গেল। আমার মুখের দিকে চেয়ে বলল, কি ভেবে বার করলে নাকি? বোধহয় করেছি। বাহ, তা কি বার করলে শুনি। বলতে গিয়ে একটু বাঁধো বাঁধো ঠেকতে লাগলো, তবু জোর করে সংকোচ ছড়িয়ে বললাম, দেখো, নন্দদুলাল বাবুর ঘরের দেওয়ালে কতকগুলো মাকড়সা দেখেছি, এখন মনে পড়ল। আমার বিশ্বাস তিনি সেইগুলোকে... ধরে ধরে খান। ব্যোমকেশ হো হো করে উচ্চ রবে হেসে উঠল। অজিত, তুমি একেবারে জিনিয়াস, তোমার জোড়া নেই। দেওয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গামায় গড়লের ঘা ফুটে বেরোবে, বুঝলে? আমি রেগে গিয়ে বললাম, বেশ, তবে তুমিই বলো। ব্যোমকেশ চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে দিল। অলসভাবে একটা চুরুট ধরাতে ধরাতে বলল, সাদা কাগজ ডাকে কেন আসে বুঝেছ? না। ইহুদি স্ত্রীলোকটাকে কেন টাকা পাঠানো হয় বুঝতে পেরেছ? না। নন্দদুলাল বাবু দিনরাত অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে পারোনি? না। তুমি বুঝেছ? বোধহয় বুঝেছি। ব্যোমকেশ চুরুটে লম্বা টান দিয়ে চোখ বন্ধ করে বলল, কিন্তু একটা বিষয় নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য প্রকাশ করা ঠিক হবে না। কি বিষয়? ব্যোমকেশ চোখ বোঝা অবস্থায় বলল, আগে জানা দরকার নন্দদুলাল বাবুর জিভ কোন রঙের। মনে হলো ব্যোমকেশ আমাকে পরিহাস করছে। রুষ্ট মুখে বললাম, ঠাট্টা হচ্ছে বুঝি? ঠাট্টা? ব্যোমকেশ চোখ খুলে আমার মুখের ভাব দেখে বলল, রাগ করলে? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলাল বাবুর জিভের রঙের ওপরেই সব নির্ভর করছে। যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝবো আমার অনুমান ঠিক, আর যদি না হয়... তুমি বোধহয় লক্ষ্য করনি। আমি রাগ করে বললাম, না, জীব লক্ষ্য করার কথা আমার মনে হয়নি। ব্যোমকেশ হেসে উঠল। অথচ ওইটাই তোমার আগে মনে হওয়া উচিত ছিল। যা হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলাল বাবুর ছেলের কাছ থেকে খবর নাও। রসিকতা করছি মনে করবে না তো? ব্যোমকেশ হাত নেড়ে কবিতার ভাষায় বলল, ভয় নাই তোর ভয় নাই, ওরে ভয় নাই, কিছুই নাই তোর ভাবনা। পাশের ঘরে গিয়ে নম্বর খুঁজে ফোন করলাম। মোহন তখন সেখানে ছিল, সেই উত্তর দিল। ব্যোমকেশকে ডাকলাম। ব্যোমকেশ এসে বলল, লাল তো, তবে আর কি, হয়ে গেছে, দেখি। আমার হাত থেকে ফোন নিয়ে বলল, ডাক্তারবাবু, ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, অজিতই ভেবে বের করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র। জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলাম তাই। হ্যাঁ, জালিয়াতকে ধরেছি। বিশেষ কিছু করতে হবে না, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কাল একবার আসবেন, তখন সব কথা বলবো। আচ্ছা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, অজিতকে আপনাদের হয়ে ধন্যবাদ জানাবো। বলেছিলাম না যে ওর বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে। হাসতে হাসতে ব্যোমকেশ ফোন রেখে দিল। বসবার ঘরে ফিরে এসে লজ্জিত মুখে বললাম, কতক কতক যেন বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো, কেমন করে বুঝলে? ঘড়ির দিকে একবার তাকিয়ে ব্যোমকেশ বলল, খাবার সময় হলো, এখনই পুটিনাম ডাকতে আসবে। আচ্ছা, চটপট বলে নিচ্ছি শোনো। প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে আসছে কি করে। তার নিজের হাত পা নেই, সুতরাং কেউ তাকে নিশ্চয়ই দিয়ে আসে। কে সে? ঘরের মধ্যে 5 জন লোক ঢুকতে পায়, ডাক্তার, 2 ছেলে, স্ত্রী আর একজন। প্রথম 4 জন বিষ খাওয়াবে না, এটা নিশ্চিত। অতএব এ পঞ্চম ব্যক্তির কাজ। পঞ্চম ব্যক্তিকে? পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন। সে হপ্তায় একবার সই করবার জন্য নন্দদুলাল বাবুর ঘরে ঢোকে, সুতরাং তার মারফত জিনিসটা ঘরে প্রবেশ করে। কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছু থাকে না। ওইখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াত বদলে দিয়ে চলে যায়।
রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলালবাবুর ঘরে ঢোকবার অবকাশ দেওয়া। তারপর? তুমি আরেকটা ভুল করেছিলে। ইহুদি স্ত্রীলোকটিকে টাকা পাঠানো হয় পেনশন স্বরূপ নয়, ও প্রথা কোথাও প্রচলিত নেই। টাকা ওষুধের দাম, ওই মহিলাই পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে। তাহলে দেখো, নন্দদুলালবাবুর কাছে ওষুধ এসে পৌঁছল, কেউ জানতে পারল না। কিন্তু অষ্টপ্রহর তার ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলালবাবু গল্প লিখতে শুরু করলেন। সর্বদাই হাতের কাছে লেখার সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই, খাটের ওপর বসে বসেই সে কাজ হয়ে যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন। ফাঁক পেলেই কলমের নিবটি চুষে নিচ্ছেন। কালি ফুরিয়ে গেলেই আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং লাল কেন, এখন বুঝতে পেরেছ? কিন্তু লালই যে হবে তা বুঝলে কি করে? কালোও তো হতে পারতো। হায় হায়, এটা বুঝলে না? কালো কালি যে বেশি খরচ হয়, নন্দদুলালবাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ হতে দিতে পারেন? তাই লাল কালির ব্যবস্থা। বুঝেছি, এত সহজ? সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটা অবহেলার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না। তুমি ধরলে কি করে? খুব সহজে। এই ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ অর্থহীন বলে মনে হয়। এক, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা। দুই, নন্দদুলালবাবুর গল্প লেখা। এই দুটো জিনিসের সত্যিকারের কারণ খুঁজতে গিয়েই আসল কথাটা বেরিয়ে পড়ল। পাশের ঘরে ঝনঝন করে টেলিফোনের ঘন্টা বেজে উঠল। আমরা দুজন তাড়াতাড়ি উঠে গেলাম। ব্যোমকেশ ফোন ধরে জিজ্ঞেস করলো, হ্যালো, ও ডাক্তারবাবু, কি খবর? নন্দদুলালবাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন? তা হোক তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কি বলছেন? অজিতকে গালাগাল দিচ্ছেন সকার বকার তুলে? ভারী অন্যায় কিন্তু। যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না তখন আর উপায় কি? অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না। অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু ও হুল, কমলে কণ্টক, এই জগতের নিয়ম। আচ্ছা, নমস্কার।